নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন একাধিক কারণে যে অন্যবারের নির্বাচনের থেকে আলাদা হতে চলেছে তা এর আগে একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছি, যার মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী, নির্বাচনী কমিশনের তরফে দুদফায় ভোট ঘোষণা, রাজনৈতিক দলগুলোর অবস্থান ভীষণভাবেই উল্লেখযোগ্য। আর সে কারণে শাসক বিরোধী উভয় পক্ষের কাছেই এবারের নির্বাচন বাড়তি চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভবানীপুর কেন্দ্রটি, কারণ এই কেন্দ্রের লড়াইয়ে মুখোমুখি শাসক বিরোধী উভয় দলের দুই প্রধান। তৃণমূল কংগ্রেসের তরফে এবারের নির্বাচনেও মুখ সেই মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে সেভাবে কোনো মুখ ঘোষণা না করা হলেও রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই কেন্দ্রের প্রার্থী হওয়ায় লড়াইটা শেয়ানে হয়ে দাঁড়িয়েছে। কারণ এর আগে 2021 সালে এক প্রকার চ্যালেঞ্জ গ্রহণ করেই নিজের চেনা কেন্দ্র ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ নন্দীগ্রাম কেন্দ্র থেকে 2016 সালে জিতেছিলেন শুভেন্দু অধিকারী, ফলে নন্দীগ্রামের নির্বাচনী পিচ তার কাছে অনেক বেশি পরিচিত ছিল। অন্যদিকে 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল জড়িয়ে থাকলেও নির্বাচনী পিচ তৃণমূল নেত্রীর কাছে পরিচিত ছিল না। কিন্তু তারপরেও চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে 2021-এর লড়াই অনেকটা প্রেস্টিজ ফাইটে পরিণত হয়েছিল। আর সে কারণে 2021 সালের ভোটের দিনও নন্দীগ্রামের মাটি কামড়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত 1956 ভোটে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতলেও নন্দীগ্রামের ফলাফল কাটা হয়েই থেকে যায়। পরবর্তীতে উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকেই জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই ভবানীপুর কেন্দ্রটি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা পিচ। কারণ পরিসংখ্যান বলছে 2011 সালে প্রথমবার এই ভবানীপুর কেন্দ্র থেকেই উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালেও এই ভবানীপুর কেন্দ্র থেকে 25,000-এরও বেশি ভোটে জিতেছিলেন তিনি। সেবার তার প্রধান প্রতিপক্ষ ছিল বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী। 47.67% ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2021 বিধানসভায় এই ভবানীপুর কেন্দ্র থেকে প্রথমবার শোভন চট্টোপাধ্যায় বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়েছিলেন প্রায় 29,000 ভোটে। ভোটের হার ছিল 57.71%, 2016 থেকে 10% বেশি। এরপর আবার এই ভবানীপুর কেন্দ্র থেকে 2021-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 58,835 ভোটে। ভোটের হার বেড়ে পৌঁছেছিল 71.90%। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ভবানীপুর কেন্দ্রটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি শক্তিশালী গড়। এই মাঠে তাকে হারানোটা যথেষ্টই কঠিন। প্রশ্ন হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চেনা মাঠে কেন খেলতে এলেন বিজেপির শুভেন্দু অধিকারী? তাহলে কি এবার জেচে পড়ে চ্যালেঞ্জ গ্রহণ করলেন বিদায়ী বিরোধী দলনেতা? নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বলে ভবানীপুরেও হারিয়ে দিতে পারবেন বলে মনে করছেন তিনি। কিন্তু যদি তাই হয়, তাহলে আবার ওই ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও কেন প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী? এর পেছনে কি সত্যি অন্য কোনো সমীকরণ কাজ করছে? ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করাটা কি গেরুয়া বাহিনীর কোনো কৌশলগত অবস্থান? এই প্রশ্নের উত্তরে আসার আগে অন্য আরেকটি প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত জরুরি। দেখুন, কলকাতা পুরসভার 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি ভোটার বিন্যাসের নিরিখে যদি দেখা যায়, তবে এক কথায় মিনি ভারতবর্ষ বলা যায় এই ভবানীপুর কেন্দ্রটিকে। কারণ এই ভবানীপুর কেন্দ্রে বাঙালির পাশাপাশি পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মারোয়ারি, ওড়িয়া ভোটারও রয়েছে। আবার ধর্মের নিরিখে হিন্দু ভোটারের সংখ্যা 70 থেকে 75% হলেও এখানে যেমন শিখ ভোটার রয়েছেন, তেমন আবার প্রায় 24%-এর কাছাকাছি মুসলিম ভোটারও রয়েছে। বেশ কয়েকটি ওয়ার্ডে মুসলিম ভোটার তো রীতিমতো নির্ণায়ক ভূমিকা পালন করে। ভবানীপুর কেন্দ্রের এই মিক্সড ভোটারই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা পজিটিভ দিক।
কারণ অবাঙালি ভোটার যদি তৃণমূলের বিরোধী হয় তাহলে আবার ওই বাঙালি ভোটারের একটা অংশ এবং মুসলিম ভোটার তৃণমূলের পক্ষে যাওয়ায় সহজেই এই কেন্দ্রে তৃণমূলের বাজিমাত করা সম্ভব। অতীতের বিধানসভার ফলাফল কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। কিন্তু তারপরেও ভবানীপুর কেন্দ্রে আউটসাইডার নিয়ে সরব কেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? কেন ভবানীপুরের জনবিন্যাস বদলে দেবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস? তাহলে কি এসআইআর বদলে দিতে চলেছে ভবানীপুরের ভোটের সমীকরণ? সেই কারণেই অঙ্ক কষে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা পিচে খেলতে নামছেন শুভেন্দু অধিকারী। সেই অঙ্কটা কি লোকসভা নির্বাচনের ফলাফল? কারণ 2019 সালের লোকসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 63, 70, 71, 72, 73 এবং 74 নম্বর ওয়ার্ডে ভালো ব্যবধানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী চন্দ্র বসু। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভবানীপুর কেন্দ্রের এই 73 নম্বর ওয়ার্ডেই রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি। আবার 2021 সালে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 28,000-এরও বেশি ভোটে জিতলেও 2024 সালের লোকসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ভোটের ব্যবধান কমে দাঁড়ায় 8,297। ফলাফলের দিক থেকে তৃণমূল জিতলেও ব্যবধান কমার অঙ্ক কি তবে অক্সিজেন যোগাচ্ছে গেরুয়া শিবিরকে? নাকি জেনে বুঝে তৃণমূলের শক্ত ঘাঁটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার পেছনে রয়েছে অন্য কোনো কৌশল? এসআইআর পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এই ভোটার তালিকায় নিবিড় সংশোধনী। রাজ্যে 294টি আসনেই এই এসআইআর এর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। ভবানীপুর কেন্দ্রটিও তার বাইরে নয়। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই ভবানীপুর কেন্দ্রে মোট ভোটার ছিলেন 2,06,295 জন। গত 16 ডিসেম্বর 2025 প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রথম দফায় 44,770 জনের নাম বাদ পড়ে, যার ফলে ভবানীপুরে মোট ভোটার সংখ্যা এসে দাঁড়ায় 1,61,525-এ, যার মধ্যে পুরুষ ভোটার ছিল 81,846 জন এবং মহিলা ভোটার ছিল 79,674 জন। এরপরে আবার গত 28 ফেব্রুয়ারি 2026 আপাতত যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আরও 2,342 জনের নাম বাদ গেছে। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে 47,112 জন ভোটারের নাম, যার ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 1,59,183 জন। এরপর আবার ভবানীপুর কেন্দ্রে এখনো 14,000-এরও বেশি ভোটারের নাম ওই বিচারাধীন অবস্থায় রয়েছে, যাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনো বাকি। ফলে আগামী দিনে এই ভবানীপুরে বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। যদিও নতুন ভোটার হিসেবে বেশ কিছু নাম আবার যুক্তও হতে পারে। তবে আপনাদের জানিয়ে রাখি যে ভবানীপুর কেন্দ্রে চূড়ান্ত তালিকা প্রকাশের সময় মাত্র 18 জনের ফর্ম 6 ফিল আপের হিসেব পাওয়া গেছে ওই নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে। ফলে নতুন ভোটার যে খুব বেশি যুক্ত হবে এমনটা কিন্তু মনে হচ্ছে না। আর এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো ওই খসড়া তালিকায় যে 44,770 জনের নাম বাদ পড়েছিল তার মধ্যে ছিল মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ভোটার। কিন্তু এরপর চূড়ান্ত তালিকায় যে আরও 2,342 জনের নাম বাদ গেছে তারা কিন্তু ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে। এবার একটু খেয়াল করে দেখুন, 2021 সালে এই ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন 28,000-এরও বেশি ভোটে। আর এই ভবানীপুর কেন্দ্রে এখনো পর্যন্ত বাদ গেছে 47,112 জন ভোটারের নাম, যা 2021 সালে শোভনবাবুর জয়ের ব্যবধানের থেকে প্রায় 19,000-এরও বেশি। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে বাদ যাওয়া নামের বেশিরভাগ ভোটার ছিলেন তৃণমূলের পক্ষে, তবে কিন্তু ভবানীপুরের ভোটের সমীকরণ নিয়ে চিন্তার ভাঁজ বাড়তে পারে শাসক দলের কপালে। বিশেষ করে যদি ভবানীপুর কেন্দ্রে থাকা মুসলিম ভোটারের নাম এই এসআইআর এর ফলে বাদ গিয়ে থাকে, তবে তার একটা প্রভাব তৃণমূলের ঘরে পড়তে পারে। কিন্তু পাটিগণিতের অঙ্কের ফ্যাক্টর আর নির্বাচনী ময়দানের অঙ্কের ফ্যাক্টরগুলো কিন্তু অনেক সময় মেলে না। বিশেষ করে যখন ভবানীপুর কেন্দ্রে প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তখন যে কোনো অঙ্কের হিসেব ওলটপালট হতে পারে। বিগত নির্বাচনের ফলাফলই কিন্তু তার উদাহরণ।
কারণ যে কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় 28,000-এরও বেশি ভোটে জিতেছিলেন, সেই ভবানীপুর কেন্দ্রেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় 58,000-এরও বেশি ভোটে জিতেছেন। তবে এসআইআর যদি বিজেপির কাছে হাতিয়ার হয়ে থাকে, সেই হাতিয়ারে ভর দিয়ে যদি বিজেপি ভবানীপুরে জয়ের বিষয়ে নিশ্চিত হয়, তবে শুভেন্দু অধিকারীকে কেন ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হলো? প্রশ্ন কিন্তু এটাও। তাহলে কি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা এক কথায় অসম্ভব মেনে নিয়েই শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে সেফ সিটে রেখে দেওয়া হলো, যাতে ভবানীপুরে শুভেন্দু অধিকারী হেরে গেলেও নন্দীগ্রামে জিততে পারে? এমন একটি আবহে এডিটর্স ডায়েরির টিম ভবানীপুরের ভোটারদের কাছেই এই বিগ ফাইট নিয়ে তাদের মতামত জানতে চেয়েছিল। কি বলেছেন তারা, শুনুন। মমতা ব্যানার্জি মোটামুটি আশা আছে জেতারে। হাওয়া বেশি শুভেন্দুদার বেশি আছে তো মনে হচ্ছে। দিদি জিতবে। আমার তো মমতা দিকেই ভালো লাগে, উনি আমাদের দেখেছে, অনেক কিছুই দিয়েছে, আমাদের উন্নয়নই উনিই করেছে, তা আমরা মমতা দিদি প্রার্থী। শুভেন্দু অধিকারী জিতবে। वो तो है, जीतेगी तो ममता ही जीतेगी। আমরা এইটুকুনি জানি, আমাদের মমতা দি থাকবেই থাকবে। পাল্লাভাড়ি দিদির এলাকা, দিদির পাল্লাভাড়ি। ভোটারদের এই মতামত থেকেই পরিষ্কার যে ভবানীপুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি অ্যাডভান্টেজ রয়েছে। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনও অটুট। অন্যদিকে আরও একটি সমীকরণ রয়েছে। ভবানীপুরের ভোট সমীকরণ নিয়ে আলোচনা করতে বসে সেদিকে যদি না তাকায় তাহলে ঠিক হয় না, আর তা হলো তৃণমূল বিরোধী ভোট। দেখুন, ভবানীপুরে প্রধান লড়াই মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে হবে, এটা মনে করা হলেও এই কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই বামেরা তাদের প্রার্থী ঘোষণা করেছে। গতবারের শ্রীজীব বিশ্বাসকেই প্রার্থী করেছে তারা। তবে এবার কিন্তু বামেদের সঙ্গে নেই কংগ্রেস। ফলে কংগ্রেস এখন ভবানীপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে নাকি ফাঁকা ছেড়ে দেয়, সেটা যেমন দেখার বিষয় রয়েছে, তেমন আবার চতুর্মুখী লড়াই হলে তৃণমূল বিরোধী ভোট বিভাজনের একটা সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে, যা আদতে কিন্তু সুবিধে দেবে শাসক দলকে। ফলে প্রাথমিকভাবে এই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা যেমন কঠিন, তেমন আবার শুভেন্দু অধিকারীর জয় কিন্তু অতটা সহজ নয়। প্রশ্ন হচ্ছে, এমন একটা চ্যালেঞ্জিং লড়াইয়ে কেন নামতে গেলেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামকে সেফ সিট রেখে ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার পেছনে কি তবে গেরুয়া শিবিরের অন্য কোনো কৌশল কাজ করছে? দেখুন, ভোট বিশেষজ্ঞদের একটা বিরাট অংশ কিন্তু সেই বিষয়টাকে উড়িয়ে দিচ্ছেন না, কারণ তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি। তার বিরুদ্ধে ভবানীপুরে যেই দাঁড়াক না কেন তার হারের সম্ভাবনাই বেশি। এই অবস্থায় যদি শুভেন্দু অধিকারীর মতন ব্যক্তিকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়, তবে একটা বাড়তি চাপ তৈরি হতে পারে শাসক দলের মধ্যে। এক্ষেত্রে নন্দীগ্রামের ফলাফলের পরিসংখ্যানটা ওই গেরুয়া বাহিনীর হাতিয়ার করতে পারে। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এলাকা নিয়ে বেশি কনসেন্ট্রেট হয়ে পড়বে। এক প্রকার ফুটবলে যাকে বলে ম্যান মার্কিং, সে কারণে শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে দাঁড় করিয়ে দেওয়াটা নিছকই একটা চাপের রণকৌশল বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। কিন্তু সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আটকে দেওয়া সম্ভব, সেটাও কিন্তু বড় প্রশ্ন। কারণ 2021-এ নন্দীগ্রামের মতন অচেনা পিচে খেলতে নেমেও মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাঙা পায়ে শুধু নন্দীগ্রাম নয়, গোটা বাংলা চষে বেরিয়েছিলেন। নিজে হারলেও দলকে জিতিয়ে এনেছিলেন বিপুল ভোটে। আর নন্দীগ্রামের ফলাফল কিভাবে কি হয়েছিল সেটাও সবার জানা। মমতা বন্দ্যোপাধ্যায় 2016 নির্বাচন থেকেই বলে এসেছেন রাজ্যে 294টি আসনেই তিনি প্রার্থী, আর সবকটি বিধানসভা নিজে গিয়ে প্রচারও করেছেন। এবারও যে তার ব্যতিক্রম হবে না তা বলাই যায়। শুক্রবারই দলের ইস্তেহার প্রকাশ করেছেন। শনিবার ঈদের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে নেমে পড়বেন বলেই মনে করা হচ্ছে। ফলে শুধু ভবানীপুর নয়, রাজ্যের 294টি আসনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্বপূর্ণ। ভবানীপুর তার কাছে প্রেস্টিজ ফাইট হলেও চতুর্থবারের জন্য বাংলা জয় তার প্রধান লক্ষ্য। পাশাপাশি ভবানীপুরে নন্দীগ্রামের পুনরাবৃত্তি হয় নাকি ভবানীপুরের মাটিতে নন্দীগ্রামের মধুর বদলা নেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।